নমস্কার, আমি তারানাথ তান্ত্রিক। আজ আমি ভূতচক্র অডিও স্টোরিজে এসেছি আরও একটি অদ্ভুত অলৌকিক অভিজ্ঞতা শোনাতে। কেন এলাম? শুনলাম লেখিকা দেবলীনা রায় নাকি আমাকে নিয়ে একটি গল্প লিখেছেন। নাম দিয়েছেন তারানাথ তান্ত্রিক ও রেবতীর সংকট। ভালো ভালো, নিজের সম্পর্কে কেউ গল্প লিখুক, সেটা আমার বড়ই ভালো লাগে। তো যাই হোক, তাহলে তোমরা তৈরি তো আমার অভিজ্ঞতা শোনার জন্য? তাহলে শুরু করি আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও রেবতীর সংকট। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশের মুখ ভার। মনে হলো এক্ষুনি বৃষ্টি নামবে। এই বৃষ্টির দিনে বাড়িতে বসে থাকতে একদমই ভালো লাগে না, কিন্তু কি আর করা যায়। হঠাৎ তারানাথের কথা মনে পড়ল। হ্যাঁ, এই বৃষ্টির দিনে তারানাথের বাড়িতে গেলে কেমন হয়। তারানাথের বাড়ি তো অনেক দিন যাওয়া হয় না, তাই ঠিক করলাম তারানাথের বাড়িতে যাব। আজ কিশোরীও নেই। কিশোরী কয়েকদিন হলো অফিসের কাজে বাঁকুড়া গেছে, তাই কিশোরীকে ছাড়াই আমাকে তারানাথের বাড়িতে যেতে হবে। যেমন ভাবা তেমন কাজ। পোশাকটা বদলে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। মঠ লেনে যখন পৌঁছালাম তখন ঝেঁপে বৃষ্টি নেমেছে। আমি এক প্যাকেট পাসিংশো আর মোড়ের মাথায় তেলে ভাজার দোকান থেকে এক ঠোঙা তেলে ভাজা নিয়ে তারানাথের বাড়ির দিকে হাঁটা লাগালাম। তারানাথের বাড়ির সামনে এসে দেখি তারানাথ দরজায় তালা দিয়ে কোথায় যেন যাচ্ছেন, এবং সঙ্গে এক মোটা লম্বা মতো ভদ্রলোকও আছেন। আমি মনে মনে ভাবলাম, তাহলে কি আজ আর গল্প শোনা হবে না? আমি তারানাথের বাড়ির উঠোনের এক কোণে দাঁড়িয়ে রইলাম। তারানাথ দরজায় তালা দিয়ে রাস্তায় নামতেই যাচ্ছিল, হঠাৎ আমাকে দেখে একগাল হাসল, তারপর বলল, আরে বিভূতি যে, এসো এসো, তার একজন কই? আমি বললাম, হ্যাঁ ঠাকুরমশাই, কিশোরী কয়েকদিন হলো বাঁকুড়াতে গেছে, তা আপনি তো দেখছি বেরোচ্ছেন, তাহলে আজ আমি আসি বরং। এই বলে আমি চলে আসার জন্য পা বাড়াতেই ঠাকুরমশাই আমাকে ডেকে বললেন, বিভূতি শোনো, যেও না। ঠাকুরমশাইয়ের কথা শুনে আমি থমকে দাঁড়ালাম। তিনি বললেন, আমি একটু রয়নপুর যাচ্ছি, বুঝলে? সেখানকার বর্তমান জমিদার নিশিকান্ত বাবুর নাতির বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে, বুঝলে কিনা? আমিও একসময় ওই গ্রামে গিয়েছিলাম, সেখানে কিছুদিন বসবাসও করেছিলাম। তখন থেকেই জমিদার বাবুর সঙ্গে আমার পরিচয়, বুঝলে? আরও একটা খুব গোপনীয় এবং খুব একটা বিশেষ কারণে আমাকে জমিদার বাবু ডেকে পাঠিয়েছেন, কিন্তু কারণটা যে কি সেটাই আমি এখনো পর্যন্ত জানি না। উনি বলেছেন কারণটা ওখানে গিয়েই আমি জানতে পারবো। এই বলে ঠাকুরমশাই থামলেন। তারপর খানিকক্ষণ চুপ করে থেকে আমার দিকে তাকিয়ে বললেন, কি হে বিভূতি, যাবে নাকি আমার সঙ্গে রয়নপুরে? আমি অবাক হয়ে খানিকক্ষণ ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে রইলাম। ঠাকুরমশাই কি করে আমার মনের ভাবটা বুঝতে পারলেন? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, উনি যে তারানাথ তান্ত্রিক। এই পৃথিবীতে ওনার অসাধ্য বা ওনার অজানা তো কিছুই নেই। আমি অবাক হয়ে খানিকক্ষণ ওনার দিকে তাকিয়ে রইলাম। কি করব বা কি বলবো কিছুই বুঝতে পারলাম না। আমাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে উনি আবার বললেন, আরে কি হলো কি ভায়া, এভাবে হাঁ করে দাঁড়িয়ে রইলে যে? আরে বাবা, যাবে তো নাকি আমার সঙ্গে রয়নপুরে? আরে যাও যাও।
তাড়াতাড়ি বাড়ি গিয়ে দুটো জামা কাপড় গুছিয়ে নিয়েই চলে এসো। একসাথে যাওয়া যাবে এখন। যাও যাও যাও। ওনার কথা শুনে আমি বাচ্চা ছেলের মতো ওনার ঘর থেকে বেরিয়ে বাড়ির দিকে ছুটতে লাগলাম। আমার এই কাণ্ড দেখে উনি জোরে জোরে হাসতে লাগলেন। তা হাসুক, ঠাকুরমশাই থাকলে একটা রহস্যময় অভিজ্ঞতা হবে। কিশোরী যদি এখানে থাকতো তাহলে আনন্দে নিশ্চয়ই অজ্ঞান হয়ে যেত। আমি চটপট বাড়ি গিয়ে স্ত্রীকে বলে 2-3টে জামা কাপড় নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছি। এমন সময় দেখি কিশোরী আমার বাড়ির দোরগোড়ায় দাঁড়িয়ে। বাহ, ভালোই হলো। আমি কিশোরীকে বললাম, আরে হাঁটা লাগাও, যেতে যেতে সব বলছি। আমরা দুজন আমার বাড়ি থেকে বেরিয়ে মটলেনের দিকে হাঁটা লাগালাম। পথে যেতে যেতে আমি কিশোরীকে সব কথা খুলে বললাম। আমার সমস্ত কথা শুনে কিশোরী তো আনন্দে একেবারে লাফিয়ে উঠল। আমরা ততক্ষণে মটলেনে পৌঁছে গেছি। তারানাথ আমার সঙ্গে কিশোরীকে দেখে খুব খুশি হলো। তারপর তারানাথ, আমি, কিশোরী এবং ওই মোটা লোকটা আমরা 4 জন মোটর গাড়ি করে রয়নপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। মোটর গাড়ি জমিদার বাবুই পাঠিয়ে দিয়েছিলেন। রয়নপুরে যখন পৌঁছলাম তখন অনেকটাই রাত হয়ে গেছে। রয়নপুরের রাতের প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর। রয়নপুর এসে আমার আর কিশোরীর দুইজনেরই খুব ভালো লাগে। রয়নপুরের জমিদার বাড়িটা রয়নপুর গ্রামের একদম শেষে, তাই আমাদের পৌঁছতে পৌঁছতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। যাক, জমিদার বাড়িতে পৌঁছানো গেল। আর জমিদার বাড়িতে পৌঁছেই আমরা যা দেখলাম তাতে আমাদের ভয় পাওয়ার কারণ ঘটল। জমিদার বাড়িতে পৌঁছে দেখলাম জমিদার বাড়িতে শোকের ছায়া লেগেছে। জমিদার বাবুর নাতি আর হবু নাত বউয়ের লাশ পড়ে আছে। কি বিভৎস, কি ভয়ঙ্কর মৃত্যু! জমিদার বাবুর নাতি আর নাত বউয়ের শরীর থেকে কে যেন খুব নির্মম ভাবে তাদের ধর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। আর একটা ভয় পাওয়ার মতো বিষয় হলো, এখানে শুধু ধরটাই পড়ে আছে, কিন্তু মাথার কোনো অস্তিত্ব নেই। এই ঘটনায় জমিদার বাবু খুব ভেঙে পড়েছেন। আমাদের সঙ্গে যে মোটা লোকটা ছিল তিনি ছুটে গিয়ে জমিদার বাবুকে সান্ত্বনা দিতে লাগলেন। আমি আর কিশোরী একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলাম, কিন্তু তারানাথ দেখলাম নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছেন আর মাঝে মাঝে নাক টেনে কি যেন শুঁকছে। খানিকক্ষণ পর তারানাথ জমিদার নিশিকান্ত বাবুর দিকে এগিয়ে গেলেন। তারানাথকে এগোতে দেখে আমরাও তারানাথের সঙ্গে এগোতে লাগলাম। জমিদার মশাই তার বাড়ির উঠোনের এক দেওয়ালে হেলান দিয়ে পাথরের মতো বসেছিলেন। তারানাথকে দেখে তিনি উঠে এসে তারানাথের পায়ে পড়ে কাঁদতে লাগলেন। তারানাথ তাকে তুলে উঠোনের এক কোণে একটি চেয়ারের উপর বসালেন। তারপর বললেন, এ কি জমিদার বাবু, কি করে হলো এসব? কি করে হলো? জমিদার বাবু কাঁদতে কাঁদতে বললেন, ঠাকুরমশাই, কি আর বলবো, সে কথা মুখে আনতে লজ্জায় ঘৃণায় মরে যেতে ইচ্ছে করছে। তারানাথ বললেন, দেখুন জমিদার বাবু, আপনি যদি আমাকে সমস্ত ঘটনা খুলে না বলেন তাহলে আমি এই সমস্যার সমাধান করব কি করে বলুন তো? জমিদার বাবু তার চোখের জল মুছে বললেন, বলবো বলেই তো আপনাকে এখানে নিয়ে এসেছি। আমার নাতি আর হবু নাত বউকে তো বাঁচাতে পারলাম না। দেখুন, যদি আমার পরবর্তী প্রজন্মকে বাঁচাতে পারেন। এই বলে জমিদার বাবু উঠে দাঁড়ালেন। তারপর তারানাথকে বললেন, আসুন ঠাকুরমশাই আমার সঙ্গে আমার ঘরে, আপনাকে সব খুলে বলছি। এবার তারানাথ জমিদার বাবুকে বললেন, জমিদার বাবু, আমার এই 2 বন্ধু যদি আমাদের সঙ্গে যায় তাহলে কি আপনার খুব অসুবিধা হবে? না না, অসুবিধা হবে কেন, আসুন। এরপর আমরা 3 জন জমিদার বাবুর পেছন পেছন চললাম। দোতলায় উঠে জমিদার বাবুর ঘর।
খুব সুন্দর কারুকার্য করা ঘরটি। কি সুন্দর সব আসবাবপত্র! জমিদার বাবুর ঘরটি বেশ সাজানো গোছানো। তা তো হবেই, জমিদার বাবুর ঘর বলে কথা। জমিদার বাবু আমাদের তিনজনকে 3টে ময়ূরের কারুকার্য করা চেয়ারে বসতে দিলেন। তারপর নিজে আমাদের সামনে আরেকটি ময়ূরের কারুকার্য করা চেয়ারে বসলেন। জমিদার বাবু একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। তারপর তারানাথকে তার বংশের কথা বলতে শুরু করলেন। ঠাকুর মশাই, কি জানেন, বংশের কলঙ্ক কলঙ্ক, বংশের পাপ বলতেও কেমন লাগে, তবুও তা জাগবে। শুরু করি ঠাকুর মশাই। ঠাকুর মশাই, যে সময়ের কথা বলছি তাও আজ প্রায় 90 বছর আগের কথা। আমার প্রপিতামহ জমিদার রুদ্রকান্ত ছিলেন এই রয়নপুর গ্রামের প্রথম জমিদার। জমিদারির সঙ্গে সঙ্গে তিনি কালা জাদুও করতেন। শুধু কালা জাদু নয়, যত নিম্নমানের খারাপ তন্ত্র সাধনা আছে যা দিয়ে সাধারণ মানুষের ক্ষতি করা যায়, সব তিনি কামরূপ কামাখ্যার এক নিম্নমানের তন্ত্র সাধকের কাছে শিখেছিলেন। তা দিয়ে তিনি সাধারণ মানুষের ক্ষতি সাধন করতেন। তিনি প্রত্যেক অমাবস্যার রাতে এই রয়নপুর গ্রামের শ্মশানে কোনো না কোনো নিম্নমানের সাধনায় লিপ্ত থাকতেন। হ্যাঁ, এবং সেই সাধনার ফলে যে শক্তিটুকু তিনি অর্জন করতেন তা দিয়ে তিনি সাধারণ মানুষের ক্ষতি করতেন। আর তার এই সাধনার জন্য নরবলি প্রয়োজন হতো। তিনি তার সাধনার জন্য আশেপাশের গ্রাম থেকে মানুষ সংগ্রহ করতেন। এইভাবে তিনি একটার পর একটা নিম্নমানের তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করতে থাকেন। এমনকি এই সাধনার জন্য তিনি নিজের স্ত্রী ও কন্যাকেও বলি দিয়েছিলেন। এতটাই নিষ্ঠুর ছিলেন তিনি নিজের সাধনার জন্য সব কিছু করতে পারতেন। একদিন তিনি এক নিম্নতন্ত্রের দেবীর সাধনা করছেন, আর এই সাধনায় সিদ্ধি লাভ করার জন্য তার 108টা বিবাহিত মেয়ে, যাদের এখনো কোনো সন্তান হয়নি, সেই মেয়েদের দরকার ছিল। হ্যাঁ, ওই প্রপিতামহের যারা শিষ্য ছিলেন তারা এগ্রাম ওগ্রাম ঘুরে বেছে বেছে সেই সব মেয়েদের জোগাড় করে নিয়ে এলো তার সাধনার জন্য। ওই মেয়েদের মধ্যে কমল নামে একটি গরিব ঘরের মেয়ে ছিল, তার স্বামীও খুব গরিব ছিল। ওই শিষ্যরা তাকেও তুলে নিয়ে এলো। একে একে 107টা মেয়েকে বলি দেওয়া হলো। এবার এলো কমলের পালা। রুদ্রকান্ত যখন কমলকে বলি দিতে যাচ্ছে তখন কমলের স্বামী ভুবন এসে সেখানে হাজির হলো। কমল তার স্বামীকে দেখে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। ভুবন কমলকে বাঁচাতে যায়, কিন্তু বাঁচাতে পারে না। ওই নিষ্ঠুর জমিদার কমলকে তার সাধনার জন্য বলি দিয়েই দেন। ভুবন নিজের চোখের সামনে নিজের স্ত্রীকে এমন নির্মম ভাবে মরতে দেখে নিজেকে আর সামলাতে পারে না। সে ওই নিষ্ঠুর জমিদারের উপর ঝাঁপিয়ে পড়ে। তারপর ওই জমিদারের হাত থেকে রক্তাক্ত খাঁড়াটা কেড়ে নিয়ে নিজের হাতে নিজের মস্তক ছিন্ন করে। জমিদার চিৎকার করে ওঠে, কারণ তার সাধনা পণ্ড হয়। তখন থেকে আমাদের বংশে এক ভয়ঙ্কর অভিশাপ লেগে যায়। একটার পর একটা মৃত্যু চলতে থাকে। প্রথমে মারা যায় ওই জমিদার, তারপর তার পুত্র। এভাবে পর মৃত্যু চলে আসছে ঠাকুর মশাই। স্বাভাবিক মৃত্যু নয়, ভয়ঙ্কর বিভীষিকাময় মৃত্যু। মৃতদের মাথাটা খুঁজে পাওয়া যায় না, মস্তক্ষীণ দেহ পড়ে থাকে মাটিতে। এতটা বলে জমিদার বাবু আবার কাঁদতে লাগলেন। তারপর খানিকক্ষণ চুপ করে থেকে নিজেকে সামলে নিয়ে আবার বললেন, বাঁচান ঠাকুর মশাই, বাঁচান আমাদের।
আমার বংশকে এই বিভীষিকার হাত থেকে রক্ষা করুন। এবার তারানাথ বললেন, দেখুন জমিদার মশাই, এই আত্মা খুবই ভয়ঙ্কর আত্মা। এই আত্মা খুবই শক্তিশালী। ও আপনার বংশকে ধ্বংস করার জন্যই এই বাড়িতে এসেছে। তবে আমি আমার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করব এই শক্তিশালী আত্মাকে আটকানোর। এই বলে তারানাথ জমিদার বাবুর ঘর থেকে বেরিয়ে এলেন। তার সঙ্গে আমরাও বেরিয়ে এলাম। সেদিনই রাতের বেলা জমিদার বাবুর নাতি আর হবু নাত বউয়ের দেহের সৎকার করা হলো। রাতের বেলা তারানাথ কিছু খেল না, আর সঙ্গে আমি আর কিশোরীও কিছু খেলাম না, কারণ আমাদের কিছুই খেতে ইচ্ছে করছিল না। তারপর তারানাথ, আমি আর কিশোরী আমাদের জন্য নির্ধারিত ঘরে গিয়ে শুয়ে পড়লাম। মাঝরাত হতেই দেখলাম তারানাথ ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। মনে খুব কৌতূহল হলো যে এত রাতে তারানাথ যাচ্ছেন কোথায়, কিন্তু সেই কৌতূহল আমায় দমন করতে হলো। তারপর সারা রাত তারানাথ আর ঘরে ফিরলেন না। ভোরের আলো ফুটতেই দেখলাম তারানাথ ঘরে ফিরে এলেন, কিন্তু তিনি সারা রাত কোথায় ছিলেন? সকালে হাত মুখ ধুয়ে তারানাথ জমিদার বাবুর কাছে গেলেন। জমিদার বাবু নিজের ঘরেই ছিলেন। তারানাথ জমিদার বাবুর কাছে গিয়ে বললেন, দেখুন জমিদার বাবু, এই ভয়ঙ্কর আত্মাকে আটকানোর একটাই উপায় আমি খুঁজে পেয়েছি। জমিদার বাবু বললেন, কি উপায় ঠাকুর মশাই? তারানাথ বললেন, 2 দিন পর অমাবস্যা, আর সেই দিনেই মা শ্মশান কালীর পুজো আমাকে করতে হবে। কিন্তু আপনাদের বাড়ি অশৌচ, তাই এই বাড়িতে ওই কাজ করা যাবে না। এই কাজ আপনাদের বাড়ির শ্মশানে আমি করতে চাই। এখানে বলে রাখি, জমিদার বাড়ির একটি আলাদা শ্মশান আছে। জমিদার বাড়িতে যারা যারা মারা যায় সবাইকে ওই শ্মশানেই পোড়ানো হয়। জমিদার বাবু বললেন, নিশ্চয় ঠাকুর মশাই, নিশ্চয়। এবার তারানাথ যেটা বললেন সেটাতে আমাদের 3 জনেই চমকে গেলাম। তিনি বললেন, আচ্ছা জমিদার বাবু, যে খাড়াটা দিয়ে আপনার পূর্বপুরুষ জমিদার রুদ্রকান্ত কমল আর ভুবনকে মেরেছিলেন, সেই খাড়াটা এখন কোথায় আছে আপনি জানেন? জমিদার মশাই বললেন, ওই খাঁড়াটা ওই খাঁড়াটা তো কেন কেন ঠাকুর মশাই, ওই খাঁড়া দিয়ে কি হবে? তারানাথ বললেন, ওই খাড়াটা পুজোতে দরকার হবে। কোথায় ওই খাড়াটা? জমিদার মশাই বললেন, আসুন আসুন আমার সঙ্গে। আমরা 3 জন জমিদার বাবুর সঙ্গে চললাম। জমিদার বাবু তার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে একটা উঁচু মাটির ঢিপির সামনে গিয়ে দাঁড়ালেন। তারপর জমিদার বাবু তার একজন চাকরকে ডেকে বললেন ওই মাটি খোঁড়ার জন্য। জমিদার বাবুর কথা মতো ওই চাকরটি একটি শাবল দিয়ে মাটি খুঁড়তে শুরু করল। কিছুটা মাটি খুঁড়তেই একটা সোনার দরজা বেরিয়ে এলো। জমিদার বাবু সেই দরজাটা টেনে খুললেন। দরজাটা টেনে খুলতেই একটা সুড়ঙ্গ বেরিয়ে পড়ল। সেই সুড়ঙ্গ দিয়ে নামার জন্য একটা সিঁড়িও দেখতে পেলাম। আমরা 5 জন, অর্থাৎ তারানাথ, আমি, কিশোরী, জমিদার বাবু ও ওই চাকরটা ওই সিঁড়ি দিয়ে নিচে নামলাম। সিঁড়ি দিয়ে নিচে নামতেই একটা বড় ঘর চোখে পড়ল। জমিদার বাবু তারানাথকে বললেন, ওই সেই ঘর, ওখানেই খাঁড়াটা আছে। আমি আর যাব না ঠাকুর মশাই, আমি যাব না। তারানাথ বলল, ঠিক আছে, আমি যাচ্ছি। তারানাথ ওই ঘরে প্রবেশ করল, আর সঙ্গে আমরাও, অর্থাৎ আমি আর কিশোরীও গেলাম।
অনেক খুঁজে তারানাথ ওই ঘরের কোণ থেকে একটি জং ধরা শুকিয়ে যাওয়া রক্তাক্ত খাঁড়া বার করে আনলেন। সেই খাঁড়া দেখে আমার আর কিশোরীর বুকের রক্ত একেবারে হিম হয়ে গেল। তারপর আমরা 5 জন আবার উপরে উঠে এলাম। তারপর জমিদার বাবু আবার সোনার দরজাটা বন্ধ করে মাটি চাপা দিয়ে দিলেন। দুদিন পর অমাবস্যা। এই দুদিনের মধ্যে পুজোর জন্য সমস্ত জোগাড় যন্ত্র করে ফেলতে হবে। আমরা 3 জন অর্থাৎ তারানাথ, কিশোরী আর আমি শ্মশানকালীর মায়ের পুজোর জন্য সমস্ত জিনিস জোগাড় করলাম। তারপর যথা সময়ে অমাবস্যা এলো। অমাবস্যার দিন তারানাথ সারা দিন কিচ্ছু খেলেন না। সেদিন মধ্যরাতে তারানাথ, আমি আর কিশোরী পুজোর সমস্ত জিনিস নিয়ে শ্মশানে পৌঁছালাম। তারপর তারানাথ মা শ্মশানকালীর একটি মূর্তি নিজের হাতে গড়ে সেটি স্থাপন করল। তারপর পুজোর বিধি মেনে পুজো শুরু করল। পুজো শেষ হতে অনেকটাই সময় লাগলো। তারপর তারানাথ হোম শুরু করল। হোম শুরুর আগে তারানাথ ওই খাড়াটায় আচ্ছা করে তেল সিন্দুমা মাখালো। তারপর হোম শুরু করল। হোম হওয়ার সময় অনেক রকম বাধা হলো। ওই প্রেত তারানাথকে আটকাতে অনেক রকম সমস্যার সৃষ্টি করল, কিন্তু তারানাথ কোনো দিকে না তাকিয়ে এক মনে তার কাজ করতে লাগল। তারপর ধীরে ধীরে হোম শেষ হলো আর ভোরও হয়ে এলো। হোম শেষ হতেই তারানাথ ওই খাড়াটা আগুনে আহুতি দিল। এরপর সব নিস্তব্ধ। অশুভ শক্তির বিনাশ ঘটেছে। তারানাথের জয় হয়েছে। এরপর আমরা জমিদার বাড়িতে ফিরে এলাম। জমিদার বাবু তারানাথকে ধন্যবাদ জানালেন। সেদিন জমিদার বাড়িতে কাটিয়ে পরের দিন আমরা বাড়িতে ফিরে এলাম। বাড়ি ফেরার পথে আমি একবার তারানাথকে জিজ্ঞেস করেছিলাম সেদিন রাতে উনি কোথায় গিয়েছিলেন। উনি বলেন, আমি একটু মধু সুন্দরী দেবীর ধ্যানে বসেছিলাম। তারপর আর কোনো কথা হলো না। আমরা যে যার বাড়িতে ফিরে এলাম। বাড়ি ফেরার পর বেশ কয়েকদিন কেটে গেছে। এই কয়েকদিন তারানাথের সঙ্গে আর কোনো কথা হয়নি আমাদের। আমি আর কিশোরী অফিসের কাজে এতটাই ব্যস্ত হয়েছিলাম যে তারানাথ কেমন আছে সেই খোঁজটুকুও আমাদের আর নেওয়া হয়নি। আজ অনেক দিন পর অফিস থেকে একটু ছুটি আমি আর কিশোরী দুজনেই পেয়েছি। তাই আমরা দুজনেই ঠিক করেছি আজ তারানাথের বাড়িতে যাব। তারানাথ কেমন আছে কে জানে। মানুষটা একা ওই ছোট বাড়িটার মধ্যেই পড়ে থাকে। কোনো অসুখ বিসুখ হলে তারানাথকে দেখার তো কেউ থাকেই না। আমি আর কিশোরী তাও ছুটি ছাটা পেলে তারানাথের কাছে যাই। এতে তারানাথেরও খুব ভালো লাগে। তারানাথ তার অভিজ্ঞতার ঝুলি থেকে একটা রহস্যময় গল্প আমাদের শোনায়। আমাদেরও তারানাথের সেদিনটা বেশ ভালোভাবেই কেটে যায়। ভদ্রলোক তার গোটা জীবনে কত জায়গায় ঘুরেছেন, কত অভিজ্ঞতা যে সঞ্চয় করেছেন তার কোনো গোনাগুনতি নেই। এই অভিজ্ঞতার কথা তারানাথ আমাদের শোনায়। এইভাবে তারানাথ আমাদের মনে যে কিভাবে এতটা জায়গা করে নিয়েছেন তা আমরা নিজেরাও জানি না। এখন তারানাথের কাছে না গেলে মনে হয় জীবন থেকে কি যেন একটা হারিয়ে যাচ্ছে। এই যে এতদিন তারানাথের বাড়িতে আসেনি, মনে হচ্ছিল আমি যেন এই সুন্দর পৃথিবী থেকে একটা বাস্তব নিরেট পাথরের পৃথিবীতে হারিয়ে যাচ্ছি। আর এখন মনে হচ্ছে আবার সেই পৃথিবীতে ফিরে এসেছি। এইসব কথা ভাবতে ভাবতে আমি আর কিশোরী মটলেনের তারানাথের বাড়ির সামনে এসে হাজির হলাম। আমরা আগেই মটলেনের গলির মোড়ের দোকান থেকে তারানাথের প্রিয় পাসিংস আর মিষ্টির দোকান থেকে 1 ঠোঙা জিলিপি কিনে নিয়েছি। তারানাথের বাড়ির সামনে এসে দেখি সদর দরজাটা ভেজানো রয়েছে, যেন তারানাথ আগে থেকেই জানতো আমরা আজ আসব। আমি আর কিশোরী দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করতেই দেখলাম তারানাথ বৈঠকখানায় তার বসার জায়গায় বসে আছে। আমাদের দেখে তারানাথ একগাল হাসল, তারপর বলল, এসো এসো, তোমাদের জন্যই তো বসে আছি। আমার আর কিশোরীর অবাক হওয়ার কিছু ছিল, কারণ এর আগেও তারানাথের অনেক আশ্চর্য ক্ষমতা আমরা দেখেছি। আমরা তারানাথের সামনের তক্তপোষে বসলাম।
তারপর জিলিপির ঠোঙা আর পাসিং শোয়ের প্যাকেটটা তারানাথের সামনে রেখে বললাম, ঠাকুরমশাই, অনেক দিন পর আমরা এসেছি, তাই আজ একটা নয়, দুটো ঘটনা শুনব। তারানাথ হেসে বলল, আচ্ছা, বেশ বেশ বেশ। তার আগে এই জিলিপিগুলো শেষ করো দেখি, আরে না হলে যে নেতিয়ে যাবে। আরে নাও নাও, খাও। আগে আপনি খান, তারপর আমরা খাব। তারানাথ বললেন, আরে খাও খাও, লজ্জা পেতে হবে না, একটা করে তুলে নাও দেখি, না হলে যে সব ঠান্ডা হয়ে যাবে এবার। এই বলে তারানাথ একটা জিলিপি তুলে নিয়ে মুখে পড়ে চিবোতে লাগলো। তাই দেখে আমরাও একটা করে জিলিপি তুলে নিলাম। দেখতে দেখতে আমাদের জিলিপি খাওয়া শেষ হলো। তারপর আমরা একে একে মুখ হাত ধুয়ে আবার বৈঠকখানায় তক্তপোষের ওপর এসে বসলাম। তারানাথ পাসিং শোয়ের প্যাকেটটা থেকে একটা সিগারেট বের করে সেটা ধরাল। তারপর সেটাতে লম্বা লম্বা টান দিয়ে সিগারেটটা শেষ করে সেটা ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালায় গুঁজে দিয়ে বলতে শুরু করলো আজকের কাহিনী। যে সময়ের কথা বলছি সে আজ প্রায় 50 বছর আগের কথা। কলকাতায় এসে সবে বাসা বেঁধেছি, সামান্য একটু নামডাক হয়েছে আমার। মধুসুন্দরী দেবীর কৃপায় যা জোটে তাতে ভালোভাবেই আমার সংসার চলে যায়। দেবী বলেছিলেন আমার কখনো অন্ন বস্ত্রের অভাব হবে না। দেবীর কৃপায় আমার সংসার জীবন বেশ ভালোভাবেই চলে যাচ্ছে। তো একদিন কি হলো, আমি বৈঠকখানার ঘরে বসে আছি, চারির মা রান্নাঘরে। এমন সময় চারির মা আমার কাছে এসে বলল, শোনো, তোমার সঙ্গে দেখা করতে একজন ভদ্রমহিলা এসেছিলেন, তুমি তখন বাড়িতে ছিলে না। আমি বললাম, তুমি জিজ্ঞেস করলে না কোথা থেকে আসছেন? চারির মা বলল, সেসব তো কিছু বললেন না, শুধু তোমার নাম করে তোমার কথা জিজ্ঞাসা করছিলেন। আমি বললাম উনি তো এখন বাড়ি নেই, আপনি পরে আসুন, আজ বোধহয় আসবে। আচ্ছা বেশ। আমাদের মধ্যে এই সব কথাবার্তা হচ্ছে, এমন সময় দরজায় টোকা পড়ল। দরজায় টোকা পড়ার আওয়াজ শুনে চারির মা বলল, ওই বোধহয় উনি এলেন, আমি বরং ভিতরে যাই। আমি বললাম, এই দাঁড়াও, ভদ্রমহিলা বোধহয় আমার সঙ্গে কথা বলতে সংকোচ বোধ করবেন, তুমি এখানেই থাকো, এখন যেতে হবে না। চারির মা আমার কথা শুনে বৈঠকখানায় দাঁড়িয়ে রইল। আমি বাইরে গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলতেই দেখলাম এক ভদ্র মহিলাকে। ভদ্রমহিলাকে দেখে আমার মনে হলো উনি বিধবা। ভদ্রমহিলা আমার সামনে লম্বা ঘোমটা টেনে দাঁড়িয়েছিলেন। আমি বললাম, আগে আপনি কে? ভদ্রমহিলা এবার আমায় প্রণাম করলেন। আমি তাকে আশীর্বাদ করে বললাম, সুখী হও মা। ভদ্রমহিলা আমার কথা শুনে বললেন, সুখী আর কি করে হব ঠাকুরমশাই, আমার তো সবই শেষ হয়ে গেছে। আমাদের বাড়ির খুব বড় বিপদ ঠাকুরমশাই, আমাদের রক্ষা করুন। আমি তাকে বললাম, আগে ভিতরে এসো, ভিতরে এসে আগে বসো, তারপর তোমার সব কথা শুনছি। আমার কথা শুনে ভদ্রমহিলা আমার ঘরে প্রবেশ করলেন। আমি বললাম, বসো মা, এখানে বসো। ভদ্রমহিলা তক্তাপোষের ওপরে বসলেন। আমি চারির মাকে বললাম, কি গো শুনছো, এক গ্লাস জল নিয়ে এসো তো দেখি। চারির মা ঘরের ভিতরে চলে গেল জল আনার জন্য। মিনিট খানেক পর আবার জল নিয়ে ঘরে ফিরে এলো সে। আমি দেখলাম একটা থালায় মিষ্টি আর জল নিয়ে এসেছে চারির মা। আমি বললাম, না মা,
এইটুকু খেয়ে নাও। উনি বললেন, এই সবের আবার কি প্রয়োজন ছিল? এবার চারির মা বলল, তাতে কি হয়েছে? আপনি আমার বাড়ির অতিথি, অতিথি নারায়ণ হয়। অতিথিকে সেবা করব না? নিন, খেয়ে নিন। ভদ্রমহিলা মিষ্টিগুলো খেয়ে খানিকটা জল খেলেন, তারপর বললেন, ধন্যবাদ ঠাকুরমশাই। আমি বললাম, আহাব, এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? এবার বলো, কি হয়েছে তোমার? তুমি কি বিপদে পড়েছ? ভদ্রমহিলাটি এবার খানিকটা ধাতস্থ হলেন, তারপর বলতে শুরু করলেন, ঠাকুরমশাই, আমি আসছি অনেক দূর থেকে। আমাদের গ্রামের নাম পুনরগঞ্জ, কিন্তু বিপদটা আমাদের গ্রামের নয়, আমার বাড়ির। আমি বললাম, তা কি বিপদ? আমার নাম রেবতী। আমি পুনরগঞ্জের জমিদার রঘুনাথ চৌধুরীর স্ত্রী। আমার স্বামী গত হওয়ার পর থেকে আমি পুনরগঞ্জটা চালাই। কেন, আপনাদের পরিবারে আর কোনো পুরুষ মানুষ নেই? আগে না ঠাকুরমশাই, সবাই গত হয়েছেন। কি করে হলো? আমাদের পরিবারে এক অভিশাপ আছে। সেই অভিশাপ আমাদের পরিবারকে শেষ করেছে। খালি আমার একমাত্র ছেলে প্রমোদ, সে বেঁচে আছে। তার বয়স খুবই অল্প, মাত্র 3 বছর। ওকে বাঁচানোর জন্যই আমি আপনার কাছে এসেছি ঠাকুরমশাই। কিরকম অভিশাপ? আগে আমার শাশুড়ি মায়ের মুখ থেকে শুনেছিলাম, বহু যুগ আগে আমাদের পরিবার যখন শুরু হয়, তখন আমাদের পরিবারে এক রাক্ষসী সন্তানের জন্ম হয়। সবাই বলে ওই সন্তান নাকি শয়তানের সন্তান। ওই সন্তান যত বড় হয়ে উঠতে থাকে, তত সে হিংস্র হয়ে একটা একটা করে মানুষ মেরে এই গ্রামকে শেষ করতে থাকে। ধীরে ধীরে এই গ্রাম ধ্বংস হতে থাকে। একদিন সেই শয়তানের সন্তান আমাদের গ্রাম থেকে 4-5 মাইল দূরের এক গ্রামের এক গরিব নিরীহ ছেলেকে তার মোহজালে ফাঁসিয়ে তাকে বিয়ে করে এবং ফুলশয্যার রাতে তাকে হত্যা করে তার রক্ত চুষে খায়। ওই ছেলেটির মৃত্যুর পর ওই গ্রামের লোক ওই শয়তানের সন্তানকে পিটিয়ে মেরে ফেলে এবং আমাদের প্রথম পূর্বপুরুষ ওই শয়তানের সন্তানের আত্মাকে একজন শক্তিশালী তান্ত্রিক দিয়ে একটি পেতলের কলসির মধ্যে ভরে শ্মশানের এক কোণে পুঁতে দেয়। ওই তান্ত্রিক বারবার আমাদের বংশের প্রথম পূর্বপুরুষকে বারণ করে দেন যে আমাদের গ্রামের কেউ যেন ওই পেতলের কলসি মাটি থেকে বার না করে। এই কলসি থেকে ওই আত্মা যদি একবার বেরিয়ে যায়, তাহলে কিন্তু সর্বনাশ হবে। ওই আত্মা আরো শক্তিশালী হয়ে উঠবে এবং আমাদের বংশের কোনো পুরুষ মানুষকেও বাঁচতে দেবে না। তখন থেকে আমরা কেউ ওই তান্ত্রিকের কথার অবাধ হইনি, আর আমরা জানিও না ওই কলসিটা কোথায় পোতা আছে। সে কথা একমাত্র জানতেন আমাদের ওই পূর্বপুরুষ। এতটা বলে রেবতী একটু থামল, তারপর আবার বলতে শুরু করলো, কিন্তু এত বছর পর আমাদের বংশে যে আবার কি শুরু হলো ঠাকুরমশাই। আমার মনে হচ্ছে কেউ ওই কলসিটা খুঁড়ে বার করেছে। আমি বললাম, হঠাৎ তোমার এই রকম মনে হবার কারণ? রেবতী বলল, তাছাড়া আর কি হতে পারে ঠাকুরমশাই? ওই তান্ত্রিক তো বলেছিল, যদি ওই কলসিটা কেউ বার করে আর ওই আত্মা মুক্তি পায়, তবে আমাদের বংশে কোনো পুরুষ মানুষ জীবিত থাকবে না। আর তাই তো হচ্ছে ঠাকুরমশাই। কই, আমাদের বংশে কোনো মহিলা তো মারা যায়নি। আমি বললাম, তা বটে। রেবতী আমার সামনে হাত জোড় করে বলল, ঠাকুরমশাই, আপনি আমাদের রক্ষা করুন। আমার ছেলেটাকে অন্তত বাঁচান ঠাকুরমশাই, বাঁচান। ওই আমার একমাত্র অবলম্বন, ওই আমার শিবরাত্রির সলতে, আমার বংশের শেষ প্রদীপ। এই প্রদীপকে আপনি বাঁচান, আপনি বাঁচান ঠাকুরমশাই। এতটা বলে
রেবতী আবার অঝর ধারায় কাঁদতে লাগলো। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, আহা, ওইভাবে কেঁদো না, আমি দেখছি কি করা যায়। তার চেয়ে তুমি শান্ত হও, খাওয়া দাওয়া করো, একটু বিশ্রাম নাও, তারপর আমরা দুজন বেরোবক্ষণ, কেমন? রেবতী বলল, না ঠাকুর মশাই, আজকে আর বসা হবে না। বাড়িতে ছেলেটা আছে, যদি ওর জেঠিমা কাকিমারা রয়েছেন, তবু ছোট তো, আমাকে না দেখলে কান্নাকাটি করবে। এবার চারির মা বলল, না না ভাই, তা হবে না। গৃহস্থ বাড়িতে দুপুরবেলা এসে কিছু না খেয়ে গেলে গৃহস্থের অকল্যাণ হয়। চলো, দুটি খেয়ে নেবে। আমরা গরিব মানুষ, তোমাদের মতো দামি খাবার কোথায় পাবো? তবুও যতটা জোগাড় করতে পেরেছি তা দিয়ে তোমাকে চারটে খেতে দিতে পারবো। চলো, খেয়ে নেবে। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তারপর আমিও তোমার সঙ্গে যাব। রেবতীর চোখ কৃতজ্ঞতায় ভারী হয়ে এলো। সে খুশি হয়ে বলল, আপনি যাবেন ঠাকুর মশাই, আপনি যাবেন? অবশ্যই যাব। আগে তুমি কিছু মুখে দাও দেখি, অনেক দূর থেকে এসেছো। তাহলে মা ঠাকুরনও চলুক আমাদের সঙ্গে। উনি কেন এখানে একা পড়ে থাকবেন? আমাদের বাড়িতে চলুন আমার সঙ্গে। এরপর আমরা কিছু খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম পুরনগঞ্জের উদ্দেশ্যে। পুরনগঞ্জে যখন পৌঁছালাম তখন অনেক রাত হয়ে গিয়েছে। আমরা জমিদার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। রেবতী বলল, আসুন ঠাকুর মশাই, ভেতরে আসুন। আমরা যখন ভিতরে ঢুকছি তখন বাড়ির ভিতর থেকে একটা কালো ছায়া বাড়ির ভিতর থেকে ধেয়ে এলো আমার দিকে। আমি সরে গেলাম। তখনই রেবতী ভয় পেয়ে বলল, আপনি ঠিক আছেন তো ঠাকুর মশাই? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। আমার স্ত্রী বলল, ওটা ওটা কি ছিল গো? আমি বললাম, না না, কিছু না। আচ্ছা রেবতী মা, এক ঘটি জল নিয়ে এসো তো। রেবতী এক ঝিকে বলল এক ঘটি জল নিয়ে আসার জন্য। ঝিটি জল আনতেই রেবতী ঝিয়ের হাত থেকে জলের ঘটিটা নিয়ে আমার হাতে দিল। এই যে ঠাকুর মশাই, জল। আমি রেবতীকে বললাম, চলো আমার সঙ্গে। এবার তারানাথ চুপ করল, তারপর বলল, আচ্ছা, চা খাবে? দাঁড়াও, আমি একটু চা নিয়ে আসি। বসো, আমি আসছি এক্ষুনি। এই বলে তারানাথ ঘরের ভিতরে চলে গেল। আমি আর কিশোরী বাইরে এসে দাঁড়ালাম। তারপর দুজনে দুটো সিগারেট নিয়ে ধরিয়ে টানতে লাগলাম। সিগারেট খাওয়া শেষ হলে আবার বৈঠকখানা ঘরে গিয়ে বসলাম। দেখলাম তখনও তারানাথ আসেনি। আমরা বৈঠকখানার ঘরে চুপচাপ বসে রইলাম। খানিকক্ষণ পর তারানাথ 3টে চায়ের পেয়ালা নিয়ে ঘরে ফিরে এলো, আর নিজের জন্য তামাক সেজেও নিয়ে এলো। তার নিজের জায়গায় বসে বলল, নাও চা নাও। আমরা একটা করে চায়ের পেয়ালা তুলে নিলাম। তারানাথ চায়ে একটা চুমুক দিয়ে তৃপ্তিতে আহ সূচক শব্দ করে বলল, একটু চা না খেলে কি আর চলে? কি বলো তোমরা? আমরা বললাম, তা যা বলেছেন ঠাকুর মশাই। তারানাথ কয়েক চুমুকে চাটা শেষ করে চায়ের পেয়ালাটা টেবিলের ওপর নামিয়ে রাখল। তারপর আরাম করে তামাক খেতে লাগলো। এরপর তামাকের ধোঁয়া ছেড়ে তারানাথ আবার বলতে শুরু করল, সত্যি চা না খেলে আর আড্ডা কি হলো? তোমাদের মনে আছে আমাদের গ্রামের বটতলার সেই সাধুর কথা, যার থেকে আমি গাত্রবন্ধনের মন্ত্র শিখেছিলাম? আমি বললাম, ঠাকুর মশাই, মনে আছে। তারানাথ বললেন, হ্যাঁ, আমি সাধুর দেওয়া সেই গাত্রবন্ধনের মন্ত্র দিয়েই গোটা বাড়িটা বন্ধন করে দিলাম।
যাতে কোনোভাবেই ওই অপশক্তি এই বাড়িতে প্রবেশ করতে না পারে। যদিও সেটাই আমার ভুল ছিল। কিশোরী এবারে জিজ্ঞেস করলো, কেন ঠাকুর মশাই, আপনার ভুল ছিল কেন? আরে শোনো আগে পুরোটা, তারপর তো বুঝতে পারবে। তারানাথ এবার একটা সিগারেট ধরিয়ে সেটাতে পরপর দুবার টান মেরে বলতে শুরু করলো, রাতের বেলা খাওয়া দাওয়ার পর আমি ও আমার স্ত্রী ঘরে গিয়ে শুয়ে পড়লাম। সারা দিনের পরিশ্রমের পর আমার স্ত্রী ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। আমি কিন্তু ঘুমাইনি। আমি জানি আজ কি ঘটতে চলেছে এই বাড়িতে। আমি ভয় পেয়ে বললাম, কি ঘটতে চলেছে ঠাকুরমশাই? তারানাথ এবার গম্ভীর হয়ে গেলেন। তারপর বললেন, সেদিন অনেক রাতে আমি ঘর থেকে উঠোনে নেমে এলাম। বাইরে তখন ভয়ঙ্কর ভয়াবহ ঝড় শুরু হয়েছে, কিন্তু আমি জানি এ কোনো সাধারণ ঝড় নয়, এ হচ্ছে ওই অপশক্তির মায়াজাল। ওই অপশক্তি তার সমস্ত অশুভ শক্তি দিয়ে এই বাড়িতে ঢোকার আপ্রাণ চেষ্টা করছে, এই বাড়ির ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু আমার অশুভ শক্তির কাছে সে বারবার পরাস্ত হচ্ছে। আমি হেসে সেই অপশক্তিকে বললাম, কিরে, তুই কে? এই বাড়িতে ঢুকতে এসেছিস? আমিও দেখি আমার শুভ লক্ষণ রেখা ভেদ করে তুই কি করে এই বাড়িতে ঢুকিস। জেনে রাখ, আমার নাম তারানাথ তান্ত্রিক। আমার কথা শুনে ওই অপশক্তি আমার দিকে তার আগুন চোখ নিক্ষেপ করে তাকালো। তারপর বলল, তান্ত্রিক, তাহলে তুই আমাকে আটকেছিস। তোকে আমি শেষ করে ফেলবো। তোকে আমি জীবিত থাকতে দেব না। তোকে আমি শেষ করব, আর এই বাড়িকেও আমি শেষ করব। এই বাড়ির কোনো বংশধরকে আমি বাঁচতে দেব না। আমি এবার অপশক্তির উদ্দেশ্যে একটা হুঙ্কার করে কথাগুলো বললাম। প্রাণ থাকতে তুই এই বাড়ির কোনো ক্ষতি করতে পারবি না। আমি তোকে আমার প্রাণ দিয়ে হলেও আটকাবো। আমি তারানাথ তান্ত্রিক, আমি তোকে কখনো সফল হতে দেব না, কথাটা মনে রাখ। এবার আমি একটা মন্ত্র পড়ে এক টুকরো ছাই ওই অপশক্তির দিকে ছুঁড়ে দিলাম। এবং ওই ছাই অপশক্তির গায়ে পড়তেই অপশক্তি একটা হৃদয় কাঁপানো চিৎকার করে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। এরপর আমি আমার ঘরে ফিরে এলাম। সকালে উঠে রেবতীর কাছ থেকে ওই পুরনগঞ্জ গ্রামের ভয়ঙ্কর মৃত্যু সংবাদ শুনলাম। আমি বুঝতে পারলাম ওটা ওই অপশক্তিরই কাজ। ওই অপশক্তি এই বাড়িতে ঢুকতে না পেরে ওই দুই প্রজাকে নিজের শিকার বানিয়েছে। মনে একটু দুঃখ হলো। আমার জন্য বেচারা ওই দুই প্রজার মৃত্যু ঘটেছে। আমি মনে মনে ঠিক করলাম এই অপশক্তিকে আমাকে শেষ করতেই হবে। সেদিন রাতেই আমি মধুসুন্দরী দেবীর ধ্যানে বসলাম। আমি এক মনে মধুসুন্দরী দেবীর ধ্যান করতে লাগলাম। বেশ কয়েক মুহূর্ত পর দেবী আমার সামনে প্রকট হলেন। আমি দেবীকে প্রণাম করে বললাম, দেবী, তুমি এসেছো? হ্যাঁ তারানাথ, আমি এসেছি। বল, কি জানতে চাস? আমি বললাম, তুমি তো সবই জানো দেবী, আমাকে পথ দেখাও। মধুসুন্দরী দেবী বললেন, তারানাথ,
এই অপশক্তিকে শেষ করার উপায় যে আমারও জানা নেই বাবা। এই অপশক্তি যে খুবই ভয়ঙ্কর এবং শক্তিশালী। সে শয়তানেরও শয়তান এবং শয়তানের উপাসক। সে শয়তানকে তুষ্ট করে শক্তি লাভ করেছে। আমি বললাম, এই অপশক্তি তো মাটির তলায় পোঁতা ছিল, তাহলে কে তাকে মুক্ত করলো দেবী? মধুসুন্দরী দেবী বললেন, এই অপশক্তিকে মুক্ত করেছে এই গ্রামের একটি মেয়ে। সে অজান্তেই এই কাজ করেছে। সে ওই শ্মশানে যায় কাঠ কুড়াতে এবং সেখানেই সে একটি পেতলের কলসি পায়। সে খুব গরিব, তাই সে পেতলের কলসির লোভটা ছাড়তে পারে না এবং সে কলসিটিকে তার বাড়ি নিয়ে যায়। তার বাবা খুব অসুস্থ, তাই সে ভাবলো এই পেতলের কলসিটা বিক্রি করে নিজের বাবার চিকিৎসা করাবে। সে ওই পেতলের কলসিটা বাড়ি নিয়ে এসে পেতলের কলসি থেকে একটা একটা করে সমস্ত বন্ধন খুলে ফেলল এবং সেই জন্য ওই অপশক্তিও মুক্ত হয়ে যায়। এখন সে প্রতিশোধ নিতে এসেছে, সে কাউকে ছাড়বে না। আমি হাত জোড় করে বললাম, দেবী আমাকে সাহায্য করো দেবী, আমাকে এর থেকে বাঁচার উপায় বলে দাও। তারানাথ, আমি তোকে সাহায্য করতে পারবো না, তবে একজন তোকে সাহায্য করতে পারে। কে দেবী? কে সে? যিনি সবার কাল হরণ করেন, যিনি সবাইকে রক্ষা করেন, তিনিই তোকে সাহায্য করবেন। কে সে দেবী? কে? কাল ভৈরব। তুই কাল ভৈরবের শরণ নে, একমাত্র উনিই পারেন তোদের রক্ষা করতে। ঠিক আছে দেবী, তোমার কথা মতো আমি কাল ভৈরবের শরণাপন্ন হচ্ছি। এই বলে দেবী অদৃশ্য হয়ে গেলেন। কিশোরী এবারে বলল, কাল ভৈরব? তার মানে ওই শূকর চড়ানো লোকটা যে আপনাকে ওই আপনাদের গ্রামের কৈখালির মাঠে? তারানাথ বলল, হ্যাঁ, উনি কাল ভৈরব। আমার কত সৌভাগ্য আমি তার দর্শন পেয়েছি। তারানাথের চোখ কেমন ভাষা ভাষা হয়ে এল। দেখলাম তারানাথের চোখে জল। শৈশবের স্মৃতিই বোধহয় তারানাথের মনকে উদাস করে তুলেছে। আমি এবারে বললাম, ঠাকুরমশাই বাকিটা বলুন। তিনি বললেন, ও হে, আসলে ছোটবেলার স্মৃতি সব মানুষকেই উদাস করে দেয় কিনা, সে যাক, আমি বাকিটা বলি শোনো। দেবীর কথা মতো আমি তখনই কাল ভৈরবকে স্মরণ করতে লাগলাম। কাল ভৈরব মন্ত্র আমি জপ করছি। কাল ভৈরব হলো এই ত্রিলোকের আধীশ্বর। আমাদের মানুষদের মধ্যে শুধু মানুষ কেন, এই ইহ জগতে যত প্রাণী আছে সবার মধ্যে সে 6টি ষড়রিপু আছে, যার জন্য আমরা খারাপ কাজ করি। কাল ভৈরব সেই 6টি ষড়রিপুকে শূকর রূপে চড়িয়ে বেড়ান এবং নিজের পাঁজরের হাড় দিয়ে তিনি তাদের শাসন করেন। আমি কাল ভৈরবের নাম স্মরণ করছি, অনেকক্ষণ কেটে গেছে। বহুক্ষণ পর মনে হলো কতগুলো প্রাণী যেন আমার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তাদের পায়ের শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। তবে কি সে এসেছে? তবে কি সে আমার ডাকে সাড়া দিয়েছে? আমি মনে মনে কাল ভৈরবকে প্রণাম জানালাম। কাল ভৈরব সত্যিই এসেছে। আমি কাল ভৈরবের উদ্দেশ্যে বললাম, প্রভু, তুমি এসেছো প্রভু। এই বাড়িকে তুমি রক্ষা করো। এই অপশক্তির থেকে বাঁচার উপায় আমায় বলে দাও প্রভু, বলে দাও। কাল ভৈরব আমায় দর্শন দিলেন।
আমি দেখলাম আমার শৈশবে দেখা, আমাদের গ্রামের কৈখালির মাঠে দেখা সেই অদ্ভুত দর্শন লোকটাকে। আমি তাকে দেখে ভক্তি ভরে প্রণাম করলাম। কাল ভৈরবও আমাকে আশীর্বাদ করলেন, তারপর বললেন, আমি এসছি তারানাথ, বলো কি চাই। আমি বললাম, প্রভু, এতদিন আমি যত বিপদে পড়েছি সব বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করেছ। আজও তুমি আমাকে রক্ষা করো প্রভু। তুমি আমাকে উপায় বলো, কিভাবে আমি এই অপশক্তিকে শেষ করব। উপায় বলে দাও প্রভু। কাল ভৈরব বললেন, তারানাথ, এই অপশক্তিকে শেষ করার আগে এই অপশক্তি সম্পর্কে তোমার কিছু জানা দরকার। তাহলে তুমি বুঝতে পারবে যে এই অপশক্তি কতটা ভয়ঙ্কর। তারানাথ, এই অপশক্তিকে শেষ করতে হলে অনেক ঝক্কি তোমাকে পোয়াতে হবে। এই অপশক্তিকে দমন করা কিন্তু এতটা সহজ হবে। অপশক্তি কিন্তু নানাভাবে তোমার কাজে বাধা দেয়, কিন্তু তুমি কোনোভাবেই ওর ফাঁদে পা দেবে না। যদি তুমি একবার ওর ফাঁদে পা দিয়ে ফেলো, তাহলে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না, স্বয়ং আমিও না। আমি বললাম, ঠিক আছে, আপনি যা বলবেন আমি তাই করব। বেশ, এই অপশক্তি হলো শয়তানের সন্তান, যে এই পরিবারকে ধ্বংস করার জন্যই জন্ম নিয়েছিল। কিন্তু প্রভু, এই শয়তানের সন্তান এই পরিবারে কিভাবে জন্ম নিল? এই পরিবারের প্রথম পুরুষ ছিলেন জমিদার ধানু প্রতাপ। তিনি খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু তার মনে একটাই দুঃখ ছিল, তার কোনো সন্তান ছিল না। তাই জমিদার গিন্নি একটি সন্তানের জন্য নানা পীঠস্থান ঘুরে বেড়াতেন, কিন্তু কিছুতেই কোনো ফল হতো না। একটি এইরকম পীঠস্থান ঘুরতে ঘুরতে গিন্নিমার সঙ্গে এক কাপালিকের দর্শন পায়। সেই কাপালিকই জমিদার গিন্নিকে বলে শয়তানের আরাধনা করতে। কাপালিক বলে এই পুজো করলে তার সন্তান লাভ হবে। এই কথা শুনে জমিদার গিন্নি খুব খুশি হন এবং কাপালিকের কথা মতো তিনি শয়তানের পুজো শুরু করেন। ব্যাস, এরপর আর কি, ওই সন্তান জন্ম নেয়। আমি হাত জোর করে প্রভু কাল ভৈরবকে বললাম, প্রভু, এই অপশক্তির থেকে বাঁচার উপায় কি কিছু নেই? কাল ভৈরব বললেন, আছে, কিন্তু সে বড় কঠিন উপায়। কি উপায় প্রভু? আমাকে বলুন, আমি আপনার সব কথা শুনব। বেশ, তবে সাবধান, কোনো ভুল যেন না হয়। না প্রভু, কোনো ভুল হবে না, আপনি বলুন। বেশ, তবে শোনো, ওই অপশক্তিকে শেষ করতে হলে তোমাকে আগামী অমাবস্যার দিন একটি নির্জন স্থানে বসে 10 লক্ষ বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে। কিন্তু সাবধান, জপ করার সময় কোনো ভুল যদি হয় তবে কিন্তু সর্বনাশ হবে। ঠিক আছে প্রভু। তারানাথ, এই অপশক্তিকে শেষ করতে একমাত্র মৃত্যুঞ্জয়ই পারে। এই মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার সঙ্গে সঙ্গে তোমাকে আর একটি কাজ করতে হবে। ওই যে পেতলের কলসিটা যেখানে এই অপশক্তি বন্দী ছিল, সেই কলসিতে এই অপশক্তির ছাইভস্য ভরে সেদিন রাতেই ওই কলসি শুদ্ধ ওই অপশক্তিকে দাহ করে ফেলতে হবে। তবে এই অপশক্তি সারা জীবনের মতোই ইহলোক ত্যাগ করতে পারবে। বেশ, আমি তবে তাই করব। আমি তোমাকে আশীর্বাদ করছি তারানাথ, তুমি নিজ কাজে সফল হবেই। এই বলে কাল ভৈরব অদৃশ্য হয়ে গেলেন। পরদিন সকালবেলায় আমি রেবতীকে জিজ্ঞেস করলাম, আচ্ছা রেবতী, তোমাদের গ্রামে চম্পা নামের কোনো মেয়ে আছে? রেবতী বলল, হ্যাঁ আছে তো ঠাকুর মশাই, ভুবন বাগদির মেয়ে চম্পা। আমি বললাম,
তাকে ডেকে পাঠাও, আমি তার সঙ্গে একটু আলাদা কথা বলতে চাই। আচ্ছা বেশ, আমি এক্ষুনি চম্পাকে ডেকে পাঠাচ্ছি। এই বলে রেবতী চলে গেল। দুপুরের দিকে চম্পা জমিদার বাড়িতে এলো। তারপর রেবতীকে প্রণাম করে বলল, আপনি আমায় ডেকেছেন মা ঠাকুরন? রেবতী বলল, হ্যাঁ রে, ডেকেছি। তারপর আমার দিকে ইশারা করে রেবতী চম্পাকে বলল, উনি তারানাথ তান্ত্রিক। আমাদের এই চরম বিপদ থেকে উনি আমাদের রক্ষা করতে এসেছেন। উনি তোর সঙ্গে কিছু কথা বলতে চান। চম্পা আমাকে প্রণাম করে বলল, ঠাকুর মশাই কি বলবেন বলুন। আমি বললাম, তোমার সঙ্গে একটু আলাদাভাবে কথা বলতে চাই। আচ্ছা বেশ। আমি রেবতীকে বললাম আমাদের একটু একা ছেড়ে দিতে। আমার কথা শুনে রেবতী ঘর থেকে চলে গেল। চম্পা বলল, বলুন ঠাকুর মশাই কি বলবেন। আমি বললাম, আচ্ছা চম্পা, যে পেতলের কলসিটা তুমি শ্মশান থেকে তুলে এনেছো, সেই কলসিটা এখন কোথায়? কেন ঠাকুর মশাই, কলসিটা দিয়ে কি হবে? ওই কলসিটা আমার দরকার। কোথায় ওই কলসিটা? কলসিটা তো আমি বিক্রি করে দিয়েছি। আমি চমকে উঠলাম। বিক্রি করে দিয়েছো মানে? কাকে বিক্রি করেছো তুমি? এক ফেরিওয়ালার কাছে। ওই ফেরিওয়ালা কোথায় থাকে তুমি জানো? হ্যাঁ জানি। আমাকে নিয়ে যেতে পারবে? হ্যাঁ পারবো। চলো তাহলে এক্ষুনি। চলুন তাহলে। আমি চম্পার সঙ্গে বেরিয়ে পড়লাম ওই ফেরিওয়ালার বাড়ির উদ্দেশ্যে। পুরনগঞ্জ থেকে প্রায় মাইল 10 দূরে এক গ্রামে ওই ফেরিওয়ালার বাড়ি। আমি চম্পার সঙ্গে ওই ফেরিওয়ালার বাড়িতে যখন পৌঁছালাম তখন সন্ধে গড়িয়ে গিয়েছে। ফেরিওয়ালা আমাকে চম্পার সঙ্গে দেখে অবাক হলো। তারপর বলল, কি ব্যাপার চম্পা, এত রাতে তুমি এখানে? আর তোমার সঙ্গে সাধু বাবা কি? আমি এবার বললাম, নমস্কার, আমি তারানাথ চক্রবর্তী। আচ্ছা, আপনি চম্পার কাছ থেকে যে পেতলের কলসিটা কিনেছিলেন, সেই কলসিটা এখন কোথায়? ফেরিওয়ালা বলল, কেন ঠাকুর মশাই, ওই অপয়া কলসিটা কি আপনারও কোনো ক্ষতি করেছে? আমি বললাম, ওই কলসিটা আপনার কোনো ক্ষতি করছে না তো? ক্ষতি করেছে মানে? চরম ক্ষতি করেছে আমার। ওই ওই অপয়া কলসিটা কেনার পর থেকে বুঝলেন ঠাকুর মশাই, আমার ব্যবসা লোকসান যাচ্ছে। ওই কলসিটা কেনার পর থেকেই আমার স্ত্রীর শরীর খারাপ, জ্বরে গা পুড়ে যাচ্ছে। আর আমার 3 বছরের ফুটফুটে ছেলেটা মারা গেল ঠাকুর মশাই। এবার ফেরিওয়ালা কেঁদে ফেললেন। ওই অপয়া কলসিটা আপনি নিয়ে যান ঠাকুর মশাই। আমি আর এক মুহূর্ত ওই কলসিটাকে রাখতে চাই না। আপনি নিয়ে যান ওই অলক্ষণে কলসিটাকে। আমি বললাম, আহা, শান্ত হন, কান্নাকাটি করবেন না। আচ্ছা, ওই কলসিটা এখন কোথায় আমাকে তো বলতে পারবেন? ওই ভাঙাচোরা জিনিসপত্রের মধ্যেই পড়ে আছে। আমি এগিয়ে গিয়ে দেখলাম সত্যি কি সুন্দর কারুকার্য করা ওই পেতলের কলসিটায়। ওই পেতলের কলসিটা নিয়ে সেদিন রাতেই চম্পার সঙ্গে আমি জমিদার বাড়িতে ফিরে এলাম। আর কয়েকদিন পরেই অমাবস্যা, তার আগেই আমাকে গোটা পুরনগঞ্জ গ্রামটাকে গাত্রবন্ধন মন্ত্রের সাহায্যে বন্ধন করে দিলাম, যাতে কোনোভাবেই ওই অপশক্তি এই গ্রামের কোনো ক্ষতি করতে না পারে। দেখতে দেখতে অমাবস্যা চলে এলো। আমি অমাবস্যার দিন সকালে রেবতী এবং আমার স্ত্রীকে বললাম, দেখো, তোমাদের দুজনকেই বলছি, আজ খোকাকে অর্থাৎ রেবতীর ছেলে, তাকে একটু চোখে চোখে রেখো। যদিও আমার গাত্রবন্ধন ডিঙিয়ে ওই অপশক্তি কোনো ক্ষতি করতে পারবে না, তবুও সাবধানের মার নেই। একটু সাবধানে থেকো। আজ রাতেই আমি ওই অপশক্তিকে শেষ করব। আমার স্ত্রী বলল,
তোমার কোনো ক্ষতি হবে না তো? আহা, চিন্তা করো না। যতক্ষণ মধুসুন্দরী দেবী এবং কাল ভৈরবের আশীর্বাদ আমার সঙ্গে আছে, ততক্ষণ ওই অপশক্তি কেন, পৃথিবীর কোনো অপশক্তি, কোনো শত্রু আমার কিচ্ছু করতে পারবে না। শুধু তোমরা একটু সাবধানে থেকো। ঠিক আছে। এইভাবেই রাত হলো। আমি মধ্যরাতে ওই কলসি নিয়ে চললাম ওই গ্রামের বাইরে একটা নির্জন স্থানে। তারপর কাল ভৈরবের কথা মতো আমি একটি নির্জন স্থান বেছে নিলাম। তারপর ওই নির্জনে বসে মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে শুরু করলাম। ওম কালী কালী মহাকালী কালীকে পাপনাশিনী নারায়ণী নমস্তুতে। ওম প্রত্যালি রঘুরাঘুতঙ্গি হরে ভক্তি কপরভুজাম করভুজন্দবা করবাণী বিশাল পিঙ্গল জটা জটে গুণাকে জটা সত্যমস্য কপালগোত্রী জগদন্তর্গতরা স্বয়ং। ওম হ্রিং শ্রীং হুম ফট ফট। ওম হ্রিং শ্রীং হুম ফট ফট। ওম হ্রিং শ্রীং হুম ফট ফট। ধীরে ধীরে আমি মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করছি, আর ওই অপশক্তি আমাকে বাধা দেওয়ার জন্য একটার পর একটা বিপদ আমার দিকে ধেয়ে করে নিয়ে আসছে। কিন্তু আমার মন্ত্রের জোরে সে আমার কোনো ক্ষতি করতে পারছে না। আমি আরো জোরে জোরে মন্ত্র পাঠ করা শুরু করলাম। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গার শিব সমাধাত্রী সহস্রধা নমস্তুতে। ধীরে ধীরে ওই অপশক্তির শক্তি ক্ষয় হয়ে আসতে লাগলো। আমি জানতাম ওই অপশক্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ যার মাথার উপর স্বয়ং কাল ভৈরবের আশীর্বাদ আছে, তার ক্ষতি করে এই জগতে কার সাধ্যি? আমি জোরে জোরে মন্ত্র পাঠ করছি, এমন সময় দেখলাম মধুসুন্দরী দেবীকে। তিনি আমাকে বলছেন, তারানাথ, তোর কোনো ভয় নেই, আমি তোর সঙ্গে আছি। শুধু আমি নয়, তুই যে মহাপুরুষদের সাক্ষাৎ পেয়েছিলি তারাও তোর সঙ্গে আছে। তুই এক মনে তোর কাজ করে যা, ওই অপশক্তিকে আমরা সামলাচ্ছি। ধীরে ধীরে আমার মন্ত্র পাঠ শেষ হল, আর মৃত্যুঞ্জয় আমার ডাকে সাড়া দিলেন। মৃত্যুঞ্জয় এসে ওই অপশক্তিকে শেষ করলেন। আমি তাকে ভক্তি ভরে প্রণাম করলাম। তিনি বললেন, তারানাথ, তুমি তোমার কাজে সফল হয়েছ। ওই অপশক্তির বিনাশ ঘটেছে। যাও, তুমি তোমার বাকি কাজ সম্পূর্ণ করো। আমি তোমায় আশীর্বাদ করছি। এই বলে মৃত্যুঞ্জয় অদৃশ্য হয়ে গেলেন। আমি ওই অপশক্তির ছাইভস্য ওই পেতলের কলসিতে ভরে শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে ফেললাম। এইভাবে আমি পুরনগঞ্জ গ্রামকে রক্ষা করেছিলাম। তারানাথ থামলেন। আমি আর কিশোরী এতক্ষণ মন দিয়ে তারানাথের অভিজ্ঞতার কথা শুনছিলাম। তারানাথ থামতে আমি বললাম, ঠাকুরমশাই, এই ঘটনাটা তো শেষ হলো, এবার আর একটা ঘটনা বলুন। তিনি বললেন, আর একটা ঘটনা শুনবে বুঝি? সেই আশাতেই বসে আছো নাকি? আমি আর কিশোরী দুজনেই তারানাথের কথায় ঘাড় নেড়ে সম্মতি জানালাম। তারানাথ বললেন, আচ্ছা, বেশ বেশ, দাঁড়াও তবে আমি একটু চা করে নিয়ে আসি, কেমন? আসছি এক্ষুনি। এই বলে তারানাথ উঠতেই যাচ্ছে, এমন সময় দরজায় টোকা পড়ল। তারানাথ বললেন, এখন আবার কে এলো? আর দাঁড়াও তো, কে এলো দেখি। এই বলে তারানাথ উঠতেই যাচ্ছিল। আমি বললাম, দাঁড়ান ঠাকুরমশাই, আমি দেখছি। এই বলে আমি উঠে গিয়ে দরজাটা খুলে দিলাম।
দেখলাম এক মধ্যবয়স্ক ভদ্রলোক, পরনে সিল্কের পাঞ্জাবি, গলায় বেশ মোটা ভরির সোনার হার। বেশ বড়লোক বলেই মনে হলো। আমি ভদ্রলোককে নিয়ে ভিতরে এলাম। তারানাথ আমাকে ডেকে বললেন, কে এসেছে বিভূতি? এই যে এই ভদ্রলোকটি আপনাকে খুঁজছেন। ভদ্রলোক তারানাথকে দেখে তার পায়ে পড়ে গেলেন। তারানাথ এখন লোক দেখবেন, তাই তাকে বিরক্ত করা এখন ঠিক হবে না। তাই আমি আর কিশোরী ঠাকুরমশাইয়ের ওখান থেকে বিদায় নিয়ে যে যার বাড়ি মুখেও রওনা হলাম। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখিকা দেবলীনা রায়ের কলমে তারানাথ তান্ত্রিক ও রেবতীর সংকট। আজকের গল্প পাঠে মানে বিভূতির চরিত্রে অভিনয় করেছে শুভ, কিশোরীর চরিত্রে দীপ্তদীপ, তারানাথ মানে আমার চরিত্রে অভিনয় করেছে প্রিয়াংশু, জমিদারের চরিত্রে সমীর, চারির মায়ের চরিত্রে পিয়ালি, রেবতীর চরিত্রে পম্পা, চম্পার চরিত্রে আত্রেয়ী, ফেরিওয়ালার চরিত্রে অমিত, ভদ্রলোকের চরিত্রে অরিন্দম, মধু সুন্দরী দেবীর চরিত্রে সোহাগ, কাল ভৈরবের চরিত্রে কৃষ্ণেন্দু, অপশক্তি ও মাতু পাগলির চরিত্রে দুর্বা, মৃত্যুঞ্জয়ের চরিত্রে রাজ। গল্পের আবহতি তৈরি করেছে সুজয়, গল্পের নাট্যরূপ দিয়েছে পম্পা, পোস্টার ডিজাইন করেছে প্রিয়াংশু, গল্পের সূত্রধার আমি তারানাথ। তাহলে কেমন লাগলো আজকের গল্প সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে এই গল্পটা আপনার কাছের মানুষের সাথে শেয়ার করবেন। তাহলে দেখা হবে অন্য কোনো গল্পে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আর শুনতে থাকুন ভূত চক্র অডিও স্টোরিজ। তারানাথ আবারও ফিরবে কোনো অদ্ভুত অলৌকিক অভিজ্ঞতা নিয়ে। আজ চলি।